হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজোম নিট, যেখানে চলছে নিট 2025-এর পশ্চিমবঙ্গের সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য একটা অসাধারণ রিভিশন সিরিজ, যেখানে আমরা বেশ কিছু ভিডিওসের মাধ্যমে অলরেডি প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা সাবজেক্টের, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারকে খুব শর্ট টাইমে বিভিন্ন কোশ্চেন, ইম্পর্টেন্ট এমসিকিউ, কনসেপ্ট, স্টেটমেন্ট এইগুলোর বেসিসে খুব শর্ট টাইমে রিভিশন করিয়ে দিচ্ছি, যাতে স্টুডেন্টরা খুব অল্প টাইমে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যায় যে আমার কোন কোন সেকশনের উপর জোর দিতে হবে, কোন কোন সেকশনগুলোর ওয়েটেজ বেশি, সেই জায়গাগুলো থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে পারে। তো কিছু ভিডিওস অলরেডি চলে গেছে চ্যানেলে, এবং বাকি যে ভিডিওসগুলো সেগুলো চ্যাপ্টার্সগুলোর ভিডিও অলরেডি আসতে থাকছে। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফিজিক্সের সেমিকন্ডাক্টর অ্যান্ড লজিক গেটস। এর ওপর ডেফিনেটলি প্রত্যেক বছর কোশ্চেন থাকে। লজিক গেটের ওপর তো একটা কি খুব কপাল ভালো হলে দুটো কোশ্চেনও থাকতে পারে, সহজ সহজ, এবং সেমিকন্ডাক্টরের ওপরও একটা কি দুটো প্রশ্ন ডেফিনেটলি থাকে। কাজে এই সেকশনটাকে একদমই ছেলে খেলা করার বিষয় নয়। যদি আমি ধরে নিই যে 4টে কোশ্চেন, তাহলে এই চ্যাপ্টারটা থেকে টোটাল 16 নাম্বার তুই সিকিউর করতে পারিস। দ্যাট ইজ নট আ ম্যাটার অফ জোক। তাহলে খুব ইজিলি, খুব সহজভাবে আমরা 16 নাম্বার সিকিউর করতে পারি এই চ্যাপ্টারটা পড়ে নিয়ে। তাহলে শুরু করা যাক এই চ্যাপ্টারটার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং কনসেপ্ট ডিসকাশনের মাধ্যমে। তো বেসিক্যালি আমাদের কি কি জানতে চেয়েছে, আমাদের প্রথম যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে ফার্মি লেভেল। না, হোয়াট ইজ ফার্মি লেভেল? আমাদের কলাম ম্যাচিং করাতে হয়। ফার্মি লেভেল কি? বেসিক্যালি ফার্মি লেভেল যদি বলি, ফার্মি লেভেল ইজ ডিফাইন্ড ফর আ 0 কেলভিন টেম্পারেচার। 0 কেলভিন টেম্পারেচারের মধ্যে ম্যাক্সিমাম অকুপেন্সি যে লেভেলে থাকে, সেই এনার্জি লেভেলটাকে আমরা কি বলি? ফার্মি এনার্জি লেভেল। ঠিক আছে? তার মানে এক্ষেত্রে তাহলে বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর আমরা পাই, যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, যার মধ্যে কোনো রকম ভেজাল মেশানো নেই, অর্থাৎ পিওর জার্মেনিয়াম বা পিওর সিলিকন হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। খেয়াল রাখতে হবে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলি বা যে কোনো টাইপের সেমিকন্ডাক্টর বলি না কেন, যদি ইন্ট্রিনসিকের কথাই ভাবি আমি, তাহলে এরা কিন্তু নর্মাল টেম্পারেচারে ইন্ট্রিনসিক বা সেমিকন্ডাক্টরের মতো বিহেভ করবে। নর্মাল টেম্পারেচারে বা অ্যাবভ 0 কেলভিন টেম্পারেচারে এরা সেমিকন্ডাক্টরের মতো বিহেভ করবে। যদি তোকে জিজ্ঞেস করা হয় সেমিকন্ডাক্টর বা পিওর জার্মেনিয়াম বা পিওর সিলিকন এরা 0 কেলভিনে কিরকম বিহেভ করে, তুই না বুঝে বলে দিলি জার্মেনিয়াম সিলিকন তো আমি জানি এটা সেমিকন্ডাক্টর, তো 0 কেলভিনেও সেমিকন্ডাক্টর হবে। ভুল হয়ে গেল। 0 কেলভিন টেম্পারেচারে কিন্তু এরা ইনসুলেটরের মতো বিহেভ করে। ঠিক আছে? 0 কেলভিন টেম্পারেচারে ইনসুলেটরের মতো বিহেভ করে। যাই হোক, তো আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি লেভেল কোথায় থাকে? মাথায় রাখবি, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের ঠিক মিডিলে থাকে হচ্ছে ফার্মি লেভেল। ঠিক আছে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের ঠিক মিডিলে থাকে হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। ঠিক আছে? ফার্মি এনার্জি লেভেল ঠিক মিডিলে থাকে। ওকে, এটা হচ্ছে ইন্ট্রিনসিকের জন্য। যদি আমরা এন টাইপের ক্ষেত্রে দেখি, এন টাইপের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি, তাই ফার্মি এনার্জি লেভেল কোথায় শিফট করে যায়? ফার্মি এনার্জি লেভেল শিফট করে যায় মিডল থেকে স্লাইট ওপরে, অর্থাৎ নিয়ারার টু কন্ডাকশন ব্যান্ড ও শিফট করে যায়। নিয়ারার টু কন্ডাকশন ব্যান্ড ও শিফট করে যায়। মাথায় থাকবে কি? নিয়ারার টু কন্ডাকশন ব্যান্ড ও শিফট করে যায়। তার মানে এই কেসটায় যদি আমি ভাবি যে কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম লেভেল এবং ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাম লেভেলের মধ্যে যে গ্যাপ, এনার্জি গ্যাপ, দ্যাট ইজ ইজি, যেটাকে আমরা ব্যান্ড গ্যাপ বলে থাকি, তাহলে ইএফ ইকুয়ালস টু বা ফার্মি এনার্জি লেভেল ইকুয়ালস টু ইজি বাই 2 লিখতে পারি। হ্যাঁ স্যার, লিখতে পারি। স্যার এই কেসটা তাহলে কি লিখবো? এই গ্যাপটা তো আবার ইজি, এই গ্যাপটা আবার ইজি, ব্যান্ড গ্যাপ। এবং এই ব্যান্ড গ্যাপ, আচ্ছা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ কত হয়? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ লেস দ্যান 2 ইলেকট্রন ভোল্ট হয়। জার্মেনিয়ামের জন্য, সিলিকনের জন্য কত? এগুলো একদম এক্স্যাক্টলি মাথায় রাখিস। 0.67 ফর জার্মেনিয়াম অ্যান্ড 1.14 ফর সিলিকন। ঠিক আছে? আচ্ছা, ইজি, তাহলে দেখ এক্ষেত্রে হাফের থেকে ওপরে আছে, তার মানে আমি এক্ষেত্রে কি বলতে পারি? ফার্মি এনার্জি লেভেল ইজ গ্রেটার দ্যান ইজি বাই 2। হ্যাঁ স্যার, বলতে পারি। তার মানে হাফের ওপরে আছে। আচ্ছা স্যার, যদি পি টাইপের ক্ষেত্রে বলি, স্যার পি টাইপ সেমিকন্ডাক্টরে ভ্যালেন্স ব্যান্ডে হোলের সংখ্যা অনেক বেশি, হোলের ডেনসিটি অনেক বেশি ভ্যালেন্স ব্যান্ডে, তাই তো? ভ্যালেন্স ব্যান্ডে হোলের ডেনসিটি অনেক বেশি। তাহলে ফার্মি এনার্জি লেভেল কোথায় থাকবে? ফার্মি এনার্জি লেভেল চলে আসবে
ফার্মি এনার্জি লেভেল চলে আসবে ভ্যালেন্স ব্যান্ডের কাছে। তার মানে এক্ষেত্রে এই গ্যাপটা আবার ইজি, বাট এই যে ভ্যালুটা এটা হাফের থেকে কম, তার মানে ইএফ লেস দ্যান ইজি/2। তো এই জিনিসগুলো তুই কি মাথায় রাখতে পারবি, তাহলেই তোর কাজ হয়ে যাবে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি লেভেল অ্যাট দ্য মিডল, তারপর এন টাইপের ক্ষেত্রে নিয়ার দ্য কন্ডাকশন ব্যান্ড, পি টাইপের ক্ষেত্রে নিয়ার ভ্যালেন্স ব্যান্ড, আর মেটালের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে যায়। মেটাল আর সেমিকন্ডাক্টরের মধ্যে ব্যান্ড থিওরির সাহায্যে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে, মেটালের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে যায়, তাই না? তাই জন্য অলওয়েজ ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবেল, আমাকে বাইরে থেকে এনার্জি দেওয়ার দরকার পড়ে না, অলরেডি ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে ফার্মি লেভেল ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ঢুকে থাকে, ঠিক আছে, কারণ ওভারল্যাপিং সিচুয়েশন তৈরি হয়। আর যদি আমি ইনসুলেটরের কথা ভাবি, ইনসুলেটরের ক্ষেত্রে কিন্তু কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ সেটা গ্রেটার দ্যান 5 ইলেকট্রন ভোল্ট হয়ে যায়, যেটা অনেকটা বেশি। তো বাইরে থেকে এনার্জি দিয়ে যদি ইলেকট্রনকে তুলতে হয় কন্ডাকশন ব্যান্ডে, তাহলে অনেক বেশি এনার্জি লাগবে। তো সেই জন্য ওরা ইনসুলেটর সেক্ষেত্রে সেটাকে কারেন্ট জন্য ইউজ করা হয় না। আমরা সেমিকন্ডাক্টরকে এবং মেটালকে কারেন্ট কন্ডাক্টর হিসেবে ইউজ করে থাকি। সেমিকন্ডাক্টরকে চুজ করা আরো একটা রিজন হচ্ছে আমি এটাকে কন্ডাক্টিভিটিকে কন্ট্রোল করতে পারি। আমি এনার্জি দেব, ইলেকট্রন উঠবে, কন্ডাকশন হবে, আমি এনার্জি দেবো না, কন্ডাকশন বন্ধ হয়ে যাবে। বাট মেটালে অলওয়েজ ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবেল, তার জন্য আমি ওকে কন্ট্রোল করতে পারি না, আমার হাতে লাগামটা নেই। বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমার হাতে লাগাম আছে, আমি যখন চাইবো কন্ডাক্টিভিটি বাড়িয়ে দিতে পারি, যখন চাইবো কমিয়ে দিতে পারি বাই অ্যাপ্লাইং সাম এক্সটার্নাল এনার্জি। বোঝা গেল তাহলে? বেশ। এন টাইপ কিভাবে তৈরি হয়, এন টাইপের ক্ষেত্রে কিভাবে তৈরি হয়, যদি ইন্ট্রিনসিকের মধ্যে আমি ইন্ট্রিনসিক বা পিওর জার্মেনিয়াম পিওর সিলিকনের সঙ্গে যদি আমি পেন্টাভ্যালেন্ট মানে আর্সেনিক বা ফসফরাস এই জাতীয় কিছু এলিমেন্টকে আমি ডোপিং করি, ডোপিং মানে খুব কম অ্যামাউন্টে মিক্স করা, যেরকম 1 পার্টিকেল পার মিলিয়ন বা 10 পার্টিকেল পার মিলিয়ন, এইরকম ভাবে যদি আমি ডোপিং করি, তাহলে মানে 1 মিলিয়নে একটা পার্টিকেল, ভাব কত কম অ্যামাউন্টে দেওয়া হয়। তো ডোপিং যদি করি তাহলে পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপিং করলে এন টাইপ তৈরি হবে। যদি ট্রাইভ্যালেন্ট দিয়ে ডোপিং করি, যেরকম ধর অ্যালুমিনিয়াম হতে পারে, বোরন হতে পারে, এই দিয়ে যদি আমি ডোপিং করি তাহলে ট্রাইভ্যালেন্ট দিয়ে ডোপিং করলে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। আচ্ছা, দুটো কি পজিটিভ বা নেগেটিভ টাইপ, মানে এন টাইপ বলা হচ্ছে, এন ফর কি নেগেটিভ, এন ফর নেগেটিভ হলেও বা এখানে পি টাইপ পি ফর পজিটিভ হলেও মাথায় রাখবি এই দু ধরনের সেমিকন্ডাক্টরই কিন্তু নিউট্রাল হয়, ইলেকট্রিক্যালি নিউট্রাল, কেউই কিন্তু চার্জড সেমিকন্ডাক্টর নয়। ভালো করে বলছি, মাথায় রাখ, কেউ চার্জ সেমিকন্ডাক্টর নয়। অ্যাকচুয়ালি এন টাইপ কেন নাম দেওয়া হয়, কারণ পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপিং করার ফলে ইলেকট্রন ডেন্সিটি বা নেগেটিভ চার্জের ডেন্সিটি অনেক বেড়ে যায়। অর্থাৎ এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে মেজরিটি ক্যারিয়ার্স তারা কারা, ইলেকট্রনস, এবং পি টাইপে হোলস যেটা পজিটিভ চার্জ। তো ইলেকট্রন বা নেগেটিভ চার্জের যেহেতু মেজরিটি রয়েছে, তাই জন্য ওটাকে এন টাইপ বলা হয়, নাহলে ডিরেক্টলি নেগেটিভ সেমিকন্ডাক্টর বলতে পারতো, তাই না? এন টাইপ বলা দরকার ছিল, ডিরেক্টলি বলতো নেগেটিভ সেমিকন্ডাক্টর, সেটা না বলে এন টাইপ বলার উদ্দেশ্য হচ্ছে এটাই মিন করা যে এখানে নেগেটিভ চার্জরা মেজরিটি ক্যারিয়ার্স। ওয়্যারাজ পি টাইপ বলবো কেন, আমি তো ডিরেক্টলি পজিটিভ বলতে পারতাম। পি টাইপ বলার উদ্দেশ্য হচ্ছে যে পজিটিভ চার্জ অর্থাৎ হোলস তারা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার্স। বোঝা গেল তাহলে? বেশ, নেক্সট কোশ্চেনে আমরা যাই। দেখ বলছে কি, এফেক্ট অফ ইনক্রিজ ইন টেম্পারেচার, নাম্বার অফ ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর উইল বি, কি হবে, টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে বন্ড ব্রেক হয়ে ইলেকট্রন কি হবে, কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে যাবে। আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি যে হায়ার এনার্জি স্টেটে যেতে গেলে বাইরে থেকে এনার্জি দিতে হয়। তো আমি যদি হিটের ফর্মে টেম্পারেচার বাড়িয়ে সিস্টেমে এনার্জি দিই, তাহলে সেই এনার্জি অ্যাবজর্ব করে লোয়ার অরবিটে থাকা বা লোয়ার ব্যান্ডে থাকা ইলেকট্রনস বা ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন সে কি হবে, হায়ার এনার্জি স্টেট বা কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। কন্ডাকশন ব্যান্ডে যেই চলে গেল সে তখন ফ্রি টু মুভ, তার মানে সেখানে আমি কন্ডাক্টিং ইলেকট্রনস বলতে পারি। তো কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা ডেফিনেটলি বাড়বে, এবং কন্ডাকশন ব্যান্ডে যদি ইলেকট্রনের সংখ্যা বাড়ে তাহলে নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন বাড়ছে, মানে আমার কি হবে, কারেন্টের অ্যামাউন্টও বাড়বে, তাহলে কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে মানে আলটিমেটলি রেজিস্ট্যান্স ড্রপ করছে। তাহলে মাথায় রাখবি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে রেজিস্টিভিটি কিন্তু ড্রপ করে, টেম্পারেচারের সঙ্গে রেজিস্টিভিটি ড্রপ করে এইভাবে, ঠিক আছে। মেটালের ক্ষেত্রে যেরকম এইভাবে উঠে যায়, এটা হচ্ছে মেটাল, এটা হচ্ছে মেটাল,
ঠিক আছে, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এটা মাথায় রাখিস, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ হলে রেজিস্ট্যান্স ড্রপ করে, ঠিক আছে, আর রেজিস্ট্যান্স ড্রপ করে, আর তার রেজিস্ট্যান্স ড্রপ কোথায়, এখানে না, both any and resistance any increases, হ্যাঁ, তাহলে ইলেকট্রন ডেনসিটি বাড়বে, ইলেকট্রন ডেনসিটি বাড়বে, কারেন্ট কন্ডাকশন ভালো হবে, আর রেজিস্ট্যান্স ডিক্রিজ হবে, ঠিক আছে, রেজিস্ট্যান্স ডিক্রিজ হবে। তোকে এটাও জিজ্ঞেস করতে পারে এন টাইপ আর পি টাইপের মধ্যে কোনটাকে তুমি বেশি প্রেফার করবে, তুই অবশ্যই বলবি এন টাইপ। কেন? কারণ এন টাইপে মেজরিটি ক্যারিয়ার্স কারা, সরি ইলেকট্রনস। আমার কথাগুলো ভালো করে খেয়াল কর, যারা শুধু পিডিএফ করে লাফায় তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা, কারণ এই শর্ট টাইমের মধ্যে আমি তো সব লিখছি না, আমি কথা বলেও কিন্তু অনেক কনসেপ্ট রিভাইজ করাচ্ছি, ঠিক আছে। কাজে তুই যদি ভিডিওটা দেখিস, আমার কথাগুলো একবার শুনিস, তাহলে তোর কিন্তু রিভিশন হয়ে যাবে। এন টাইপকে কেন প্রেফার করা হয়? কারণ এন টাইপে মেজরিটি ক্যারিয়ার্স কারা, ইলেকট্রন, পি টাইপে মেজরিটি ক্যারিয়ার্স হোল। তো মেজরিটি ক্যারিয়ার যারা, তাদের যদি মোবিলিটি হিসাব করি আমি, তাহলে ইলেকট্রনের মোবিলিটি ইজ মাচ লার্জার দ্যান হোলস। তাহলে ইলেকট্রনের মোবিলিটি যেহেতু বেশি, তাহলে এন টাইপে মেজরিটি ইলেকট্রন, তাহলে অটোমেটিক্যালি এন টাইপে আমি কন্ডাক্টিভিটি অনেক বেশি পাবো দেন পি টাইপ। তাহলে পি টাইপের ক্ষেত্রে থেকে এন টাইপকে ওই জন্য বেশি প্রেফারেন্স দেওয়া হয়, ঠিক আছে, কারণ এন টাইপে ইলেকট্রন বেশি, মেজরিটি ক্যারিয়ার্স, এবং তাদের মোবিলিটি অনেক বেশি, তারা ফাস্ট ফ্লো করতে পারে। নেক্সট কি, ফটোডায়োডস। ফটোডায়োডস আর প্রেফারেবলি অপারেটেড ইন রিভার্স বায়াস, এটা খুব ইম্পর্টেন্ট। এলইডি, ফটোডায়োড, সোলার সেল, প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন আছে। এলইডি কি, ফটোডায়োড কি? ফার্স্টলি ফটোডায়োড। ফটোডায়োড হচ্ছে এমন একটা ডিভাইস যার উপর লাইট পড়লে, এমন একটা পিএন জাংশন ডিভাইস যার উপর লাইট পড়লে ওর মধ্যে কি হয়, ইলেকট্রিক্যাল কারেন্ট ইনক্রিজ হয়, ঠিক আছে। এখানে আমরা বলতে পারি মাইনরিটি চার্জের ফ্লো বেড়ে যায়, ঠিক আছে, মাইনরিটি চার্জের ফ্লো বেড়ে যায়, এন্ড দ্যাটস ওয়াই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা ইনক্রিজ হয় ফটোডায়োডের ক্ষেত্রে। এবং সেই রিভার্স স্যাচুরেশন কারেন্টের ইনক্রিমেন্ট দেখে আমরা বলতে পারি যে আচ্ছা, তার মানে নিশ্চয়ই আলো পড়েছে, তাই জন্য কারেন্ট বেড়ে গেছে। তো লাইট ডিটেকশনের কাজে বা লাইটের ইন্টেন্সিটি বাড়ছে না কমছে, সেই ডিটেকশন করতে গেলে আমরা ফটোডায়োডকে ইউজ করে থাকি, ঠিক আছে। ফটোডায়োডকে কোথায় ইউজ করা হয়? রিভার্স বায়াসে ইউজ করা হয়। তার মানে এটা একদম কারেক্ট স্টেটমেন্ট। ফটোডায়োডস আর প্রেফারেবলি অপারেটেড ইন রিভার্স বায়াস কন্ডিশন ফর লাইট ইন্টেন্সিটি মেজারমেন্ট, একদম ঠিক। দ্য কারেন্ট ইন দ্য ফরওয়ার্ড বায়াস ইজ মোর দ্যান, রিজন কেন বলছে, দ্য কারেন্ট ইন দ্য ফরওয়ার্ড বায়াস ইজ মোর দ্যান দ্য কারেন্ট ইন রিভার্স বায়াস ফর পিএন জাংশন। কারেন্ট ইন দ্য ফরওয়ার্ড বায়াস, এটা তো একদম কারেক্ট স্টেটমেন্ট আছে। যদি আমরা পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস ভাবি, তো ফরওয়ার্ড বায়াসে অ্যাকচুয়ালি কি হয়, ফরওয়ার্ড বায়াসে একটা সার্টেন ভোল্টেজ ক্রস করার পর কারেন্ট হু করে বাড়তে থাকে, তাই তো। ফরওয়ার্ড বায়াস, এটা যদি ফরওয়ার্ড ভোল্টেজ হয়, এটা ফরওয়ার্ড কারেন্ট, এবং সেক্ষেত্রে অনেক হাই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হয়, যেটা মিলি অ্যাম্পিয়ার অর্ডারে ফ্লো হয়। ওয়্যারএজ যদি আমি রিভার্স বায়াস ভোল্টেজ দেখি, তাহলে রিভার্স বায়াসে কিন্তু খুব কম অ্যামাউন্টে কারেন্ট ফ্লো হয়। এই কারেন্টটা কেন ফ্লো হয়? ডিউ টু দ্য ফ্লো অফ মাইনরিটি ক্যারিয়ার্স। এবং এই যে রিভার্স কারেন্টটা ফ্লো হয়, সেটা কিন্তু অনেক কম অ্যামাউন্ট, অর্থাৎ মাইক্রো অ্যাম্পিয়ার, প্রায় 1000 গুণ কম কারেন্ট, ঠিক আছে। বাট এখানে খেয়াল রাখতে হবে, একটা সার্টেন ভোল্টেজের পর ডায়োডের সহ্যের সীমা ছাড়িয়ে যায়, এবং ডায়োডের মধ্যে একটা হুড়ুর করে কারেন্ট ফ্লো হতে থাকে। এই ভোল্টেজটাকে আমরা কি বলি? ব্রেকডাউন ভোল্টেজ। এবং এখানেও একটা সার্টেন ভোল্টেজের পর এই যে কারেন্টটা হুট করে বেড়ে গেল, এটাকে আমরা কি বলি? নি ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ, ঠিক আছে, কাট ইন ভোল্টেজ বা নি ভোল্টেজ বলে। এই যে একটা হাঁটুর মতো দেখতে না, বেন্ড করা হাঁটুর মতো দেখতে, তাই জন্য এটাকে নি ভোল্টেজও বলা হয়, ঠিক আছে। তো ডেফিনেটলি ফরওয়ার্ড কারেন্ট রিভার্স কারেন্টের থেকে বড়, বাট এটা কি কারেক্ট রিজন? এটা কি কারেক্ট রিজন? এটাকে কারেক্ট রিজন ঠিক বলা যায় না, এটাকে কারেক্ট রিজন কিন্তু ঠিক বলা যায় না। তো এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে না, মানে রিজনটা ঠিক স্টেটমেন্ট হিসাবে ঠিক আছে, বাট কারেক্ট এক্সপ্লেনেশন নয়। কারণ কারেক্ট এক্সপ্লেনেশন যদি ভাবি, তাহলে ফটোডায়োডে মাইনরিটি ক্যারিয়ারটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সেইটা বলতে হতো, ঠিক আছে। মানে যে ইলেকট্রন, মানে আলো অ্যাবজর্ব হচ্ছে, ফোটন অ্যাবজর্ব হচ্ছে, হয়ে নতুন করে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হচ্ছে, তো সেইটা একটা ব্যাপার ছিল, বাট সেটা তো হচ্ছে না। তাহলে ট্রু, বাট নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, কারেক্ট এক্সপ্লেনেশন না। আচ্ছা, এটা দিয়ে আরো একটু মাথায় রাখতে হবে, যেহেতু ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসে গল্প এলো, তো বলে দিই। ফরওয়ার্ড বায়াসে কি হয়? ফরওয়ার্ড বায়াসে ব্যাটারির হাই পোটেনশিয়াল, পজিটিভ নেগেটিভ বলছি না,
হায়ার পোটেনশিয়াল শুড বি কানেক্টেড টু দ্য পি সাইড। ধর এটা একটা ডায়োড, ঠিক আছে, নর্মাল একটা ডায়োড বললাম, এটা পিএন জাংশন ডায়োড। হাই পোটেনশিয়াল এইদিকে, লো পোটেনশিয়াল এইদিকে, মানে পি সাইডে হাই পোটেনশিয়াল, এন সাইডে লো পোটেনশিয়াল কানেক্ট হলে এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলি। যদি দেখি এরকম কানেক্ট আছে, পি সাইডে লো, এন সাইডে হাই, তাহলে সেটাকে রিভার্স বায়াস বলবো। তুই মাইনাস প্লাস যাই থাকুক, তুই ইজিলি বুঝতে পারবি যে হাই কোনটা লো কোনটা, ভাই পারবি তো? ধর তোকে এরকম বললো, এরকম একটা ডায়োড দিয়ে বললো যে এটা কি বায়াসে আছে বলো, এটা বললো তোকে -2, এটাকে বললো 0, ঠিক আছে, বল কি বায়াসে আছে এটা, বল 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 কি বায়াসে আছে এটা? স্যার -2 বড় না 0 বড়? স্যার এটা 2 ভোল্ট, এটা 0 ভোল্ট, মানে 0 ভোল্ট এরকমও দিতে পারে, 0 ভোল্ট এইভাবেও দিতে পারে, গ্রাউন্ড করে দিল, এভাবেও দিতে পারে। বা এখানে বললো -4, কোনটা বড়? তুই বলে স্যার 0 বড়, 0 বড় -2 এর থেকে, তার মানে এন এ হাই আছে, পি তে লো, এন এ হাই পি তে লো, ডেফিনেটলি রিভার্স বায়াস। তাহলে মাইনাস প্লাস দিলেও সমস্যা হবে না, ঠিক আছে। তো ব্যাটারি যাই দিক না কেন, ব্যাটারি অনেকে মনে করে যে ব্যাটারি পজিটিভে কানেক্টেড হলে পি টু পজিটিভ, এন টু নেগেটিভ হলে তবেই ফরওয়ার্ড বায়াস। আরে ভাই অন্যরকমও দিতে পারে, এইটা মাথায় রাখবি, এইটা হচ্ছে কনসেপ্ট, এইটা মাথায় রাখবি, তাহলেই তুই পারবি এটা, ঠিক আছে, সমস্যা হবে না। আচ্ছা, তো এলইডি কিসে ইউজ হয়? ফরওয়ার্ড বায়াসে, ফটোডায়োড হয় রিভার্স বায়াসে, এগুলো মাথায় রাখিস। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে? জেনার ডায়োড। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সোলার সেল। সোলার সেল আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সোলার সেল আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আমি ফটো ডায়োডের কথা বলি, ফটো ডায়োডের ক্ষেত্রে ফটো ডায়োড রিভার্স বায়াসে কাজ করে, এবং যত আলো বাড়বে ততই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইটা দেখে আমরা বুঝতে পারি, কারেন্ট পালসটা বাড়ছে দেখে বুঝতে পারি যে আচ্ছা, তার মানে ডেফিনেটলি লাইট বেড়েছে, ঠিক আছে, ডেফিনেটলি লাইট বেড়েছে। তো এইটা হচ্ছে ফটো ডায়োডের গ্রাফ। যদি এলইডির গ্রাফ হয়, এটা হচ্ছে ফটো ডায়োড। তাহলে ফটো ডায়োডের গ্রাফ কোন কোয়াড্রেন্টে থাকে? বলি স্যার ফটো ডায়োডের গ্রাফ থাকে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে। ফটো ডায়োডের গ্রাফ কোন কোয়াড্রেন্টে থাকে? থার্ড কোয়াড্রেন্টে থাকে। এটা হচ্ছে আই রিভার্স, এটা ভি ফরওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তো যদি বলা হয় যে এলইডির গ্রাফ কিরকম, তুই বলি স্যার এলইডি ফরওয়ার্ড বায়াসে কাজ করে, এলইডি ফরওয়ার্ড বায়াসে কাজ করে। এইভাবে ডিফারেন্ট কালারের লাইট আমরা দেখতে পাই, এলইডি ফরওয়ার্ড বায়াসে কাজ করে। এলইডির ক্ষেত্রে আর ফটোডায়োডের ক্ষেত্রে কনসেপ্টটা পুরো উল্টো। ফটোডায়োডে কি হয়? ফটোডায়োডে লাইট পড়ছে, মানে অপটিক্যাল এনার্জি, অপটিক্যাল এনার্জি, অপটিক্যাল এনার্জি সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। আর এলইডির ক্ষেত্রে কি হবে? এলইডির ক্ষেত্রে ঠিক উল্টো। এলইডি কি বা লাইট এমিটিং ডায়োড, মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস হলে, ইলেকট্রিক্যাল এনার্জি দিলে সেখান থেকে আমি অপটিক্যাল এনার্জি বা লাইট পাই, ঠিক আছে, সেখান থেকে অপটিক্যাল এনার্জি বা লাইট পাওয়া যায়। দুটোর ক্ষেত্রে আমরা একই টাইপের ইকুয়েশন ইউজ করে থাকি, hc/λ ইকুয়ালস টু ব্যান্ড গ্যাপ। এখান থেকে কিন্তু আমাদের ল্যামডা ক্যালকুলেট করতে বলে, ঠিক আছে, ব্যান্ড গ্যাপ বলে দেয়, দিয়ে ল্যামডা ক্যালকুলেট করতে বলে। এছাড়া আর কি? এছাড়া আরেকটা হচ্ছে সোলার সেল। সোলার সেল কি জিনিস? সোলার সেল আর ফটোডায়োডের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারি না। ফটোডায়োড হচ্ছে কি, আলো পড়ছে, পড়ে কারেন্ট তৈরি হচ্ছে, বাট এখানে বায়াসিংটা জরুরি। বাট সোলার সেল এমন একটা ডিভাইস যার ক্ষেত্রে কোনো বায়াসিং জরুরি নয়, যার ক্ষেত্রে কোনো বায়াসিং জরুরি নয়। সোলার সেল ইটসেলফ নিজেই একটা ব্যাটারি, তাহলে তার ক্ষেত্রে গ্রাফ হবে আইভি ক্যারেক্টারিস্টিক এরকম, এদিকে ভোল্টেজ, এদিকে কারেন্ট। তাহলে এইটাকে বলবো আমরা কি? ওপেন সার্কিট ভোল্টেজ, যেখানে কারেন্ট জিরো, ওপেন সার্কিট ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ, কারেন্ট জিরো, অর্থাৎ আর এখানটাকে বলবো ভোল্টেজ জিরো, মানে শর্ট সার্কিটেড কারেন্ট, শর্ট সার্কিটেড কারেন্ট, ঠিক আছে। তো এইটা ফটো, এটা হচ্ছে গিয়ে তাহলে সোলার সেলের গ্রাফ, ঠিক আছে, সোলার সেলের কার্ভ। সোলার সেলের ক্ষেত্রে মাথায় রাখবি এটা কোন কোয়াড্রেন্টে হয়, এটাগুলো কিন্তু বারবার জিজ্ঞেস করেছে। নো বায়াসিং ইজ রিকোয়ার্ড, কারণ সোলার সেল নিজেই তো ভাই ব্যাটারি, সেল তো ইটসেলফ সেল, তার মানে ওর মধ্যে যখন লাইট পড়ে, সানলাইট এসে পড়ে, ওর মধ্যে এনার্জি স্টোর হয়, এবং সেই স্টোরড এনার্জিটা আমরা পরে ইউজ করতে পারি। নো বায়াসিং রিকোয়ার্ড, নো বায়াসিং রিকোয়ার্ড, ঠিক আছে, কোনো বায়াসিং এর ক্ষেত্রে দরকার নেই। তো এই তিনটে জিনিস খুব ভালো করে মাথায় রাখিস। কোশ্চেন কি বলছে নেক্সট? হচ্ছে জেনার ডায়োড। আচ্ছা, এই দু রকম ব্রেকডাউন দেখা যায়, দু রকম ব্রেকডাউন দেখা যায়। এক ধরনের ব্রেকডাউনকে আমরা বলি অ্যাভালেন্স ব্রেকডাউন, আর এক ধরনের ব্রেকডাউনকে আমরা বলি কি? এক ধরনের ব্রেকডাউন হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন, আরেক ধরনের ব্রেকডাউন হচ্ছে
জেনার ব্রেকডাউন। ওই যে আমি বললাম যে রিভার্স বায়াস একটা সার্টেন ভোল্টেজ ক্রস করার পর, রিভার্স বায়াস একটা সার্টেন ভোল্টেজ ক্রস করার পর কারেন্ট হুট করে আমরা বেড়ে যেতে দেখি, এই ঘটনাকে আমরা কি বলি? ব্রেকডাউন। অ্যাভালেন্স ব্রেকডাউন কখন হয় বা কাদের ক্ষেত্রে হয়? যাদের ক্ষেত্রে ডোপিংটা কম আছে, যাদের ক্ষেত্রে ডোপিং লেস, তাদের সেই সমস্ত পিএন জাংশনের ক্ষেত্রে অ্যাভালেন্স ব্রেকডাউন দেখা যায়। ডোপিং কম হওয়ার জন্য যে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়, যে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়, সেই ডিপ্লেশন রিজিয়নের উইডথটা কি হয়? চওড়া হয়, ডিপ্লেশন রিজিয়ন ওয়াইডার। এবং এক্ষেত্রে কি হয়, যখন আমি রিভার্স বায়াস ভোল্টেজ বাড়াচ্ছি তখন মাইনরিটি ইলেকট্রন ফ্রম পি সাইড, ফ্রম পি সাইড, minority electron from p side gains high energy, এবং accelerated হয়ে and being accelerated ও কি করে? কোলাইড করে কার সাথে? ইলেকট্রন হোল, ইলেকট্রন যে বন্ড গুলো আছে না ভ্যালেন্স ব্যান্ডে, সেই বন্ড গুলোর সঙ্গে কোলাইড করে। কোলাইড করার মাধ্যমে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করে। কোলাইড করে, বন্ড ব্রেক করে দেয়। কোলাইড কার সঙ্গে করে? বন্ডের সঙ্গে, কোভ্যালেন্ট বন্ডগুলোর সঙ্গে কোলাইড করে, ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করে, ইলেকট্রন হোল পেয়ার তৈরি করে, এবং তারা আলটিমেটলি ফ্লো করতে থাকে। তো এই ঘটনাকে আমরা কি বলি? অ্যাভালেন্স ব্রেকডাউন। এবং এটা চেইন রিঅ্যাকশনের মতো হয়, মানে ধর একবার একটা ইলেকট্রন এসে দুম করে কোলাইড করলো, ধাক্কা মেরে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করলো, সেই ইলেকট্রনটা কি আবার একটা বন্ড ভাঙলো, সেটা কি আবার একটা বন্ড ভাঙলো। তো এইভাবে চেইন রিঅ্যাকশনের মধ্যে অ্যাভালেন্স ব্রেকডাউন হয়। জেনার ব্রেকডাউনে কি হয়? জেনার ব্রেকডাউনে, এবং এতে এই ধরনের ব্রেকডাউনের ডায়োড নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি, কারণ হিউজ অ্যামাউন্টের হিট জেনারেট হয়, ডায়োড নষ্ট হয়ে যায়। তো জেনার ব্রেকডাউনে কি হয়? এবং এক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজ কিন্তু অনেক বেশি লাগে, ব্রেকডাউন ভোল্টেজ কম্পারেটিভলি বেশি, ব্রেকডাউন ভোল্টেজ কম্পারেটিভলি বেশি হয়, মানে অনেক বেশি ভোল্টেজে ব্রেকডাউন হয়। জেনারের ক্ষেত্রে ডোপিং বেশি করা হলো, এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য ডোপিং হাই করা হলো, ডোপিং হাই, এবং একটা স্পেশাল টাইপের ডায়োড তৈরি করা হলো। ডোপিং এর মাধ্যমে যে পিএন জাংশন ডায়োড তৈরি হলো, তার ডিপ্লেশন রিজিয়নটা কি হলো? সরু হলো। ডিপ্লেশন রিজিয়ন বিকামস ন্যারোয়ার, ঠিক আছে? ডিপ্লেশন রিজিয়ন বিকামস ন্যারোয়ার, এবং ডিপ্লেশন রিজিয়ন সরু হয়ে কি হলো? যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়, এই যে ধর পিএন জাংশন ডায়োড, এই পিএন জাংশন ডায়োডে এই যে ডিপ্লেশন রিজিয়ন, এটা পি সাইড, এটা এন সাইড, এই যে ডিপ্লেশন রিজিয়ন, তার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিরকম থাকে? তুই বলবি স্যার যখন এন টাইপ থেকে পি টাইপে ইলেকট্রন এলো, এন টাইপে থেকে ইলেকট্রন কমে যায়, তো এন টাইপে কি হয়? এই এন্ডে পজিটিভ পোটেনশিয়াল তৈরি হয়, আর পি টাইপে ইলেকট্রন ঢুকলো, তার মানে পি টাইপে ইলেকট্রনের এক্সেস বা আধিক্য আছে, অনেক বেশি সংখ্যা আছে ইলেকট্রন, তাই জন্য এখানে নেগেটিভ পোটেনশিয়াল তৈরি হয়। তাহলে আনবায়াসড কন্ডিশনে পি টাইপে হোল বেশি, এন টাইপে ইলেকট্রন বেশি। তো আনবায়াসড কন্ডিশনে দেখ, আমি এখনো কিন্তু কোনো ব্যাটারি কানেক্ট করিনি, এই অবস্থায়ও কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে আছে, এটাকে বলি আমরা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড। এবং এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, এটাকে আমরা কি বলি? ব্যারিয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? এবং এই রিজিয়নটার মধ্যে কোনো রকম মোবাইল চার্জ ক্যারিয়ার থাকে না, এই রিজিয়নটাকে আমরা কি বলি? ডিপ্লেশন রিজিয়ন। এবার যখনই আমি এখানে ফরওয়ার্ড বায়াস কানেক্ট করলাম, বা এখানে আমরা রিভার্স বায়াস নিয়ে কথা বলছি, তো রিভার্স বায়াস কানেক্ট করলাম ধর, তাহলে পি সাইডে লো পোটেনশিয়াল দিয়েছি, এন সাইডে হাই পোটেনশিয়াল দিয়েছি, তখন আমরা বেসিক্যালি কি করছি? একটা ইলেকট্রিক ফিল্ড আবার বাইরে থেকে ক্রিয়েট করছি, যার পজিটিভ সাইড এইদিকে, নেগেটিভ সাইড এইদিকে, তার মানে এই এন্ড থেকে এই এন্ড আমরা আরেকটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলাম, হুইচ ইজ ভেরি স্ট্রং। এবার এই রিজিয়নটা ছোট, সরু রিজিয়ন, বাট এর মধ্যে খুব স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেছে। স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার জন্য কি হবে? এখানকার যে বন্ডগুলো, স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো মানে এই জায়গায় যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেন্সিটি হাফ এপসাইলন নট ই স্কোয়ার, সো ই স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই জন্য একটা স্ট্রং ইলেকট্রিক এনার্জি এই জায়গায় ক্রিয়েট হলো, খুব হাই অ্যামাউন্টের ইলেকট্রিক্যাল এনার্জি। সে কি করবে? এইখানে যে মোবাইল চার্জ ক্যারিয়ার নেই, মানে ইলেকট্রন হোল রিকম্বাইন হয়ে বসে আছে, তাই জন্য ওরা আলাদা নেই যাতে মুভ করতে পারে। রিকম্বাইন হয়ে যদি বসে থাকে তাহলে কি? বন্ড ফরমেশন হয়ে আছে, সেখান থেকে তো ফ্রি ক্যারিয়ার আমি পাচ্ছি না,
তাহলে এই স্ট্রং ইলেকট্রিক্যাল এনার্জি কি করবে, এইখানে বন্ডগুলোকে নিজে থেকেই ভেঙে দেবে। এখানে এই অ্যাভালেন্সে কি হচ্ছিল, এখানে যে মাইনরিটি ইলেকট্রন সেটা ছুটে এসে এখানকার বন্ডকে ভাঙছিল, ঠিক আছে। বাট এইটায় জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে এরকম কিছু হচ্ছে না। জেনারে কি হচ্ছে, কোন ছুটে আসার দরকার নেই, এমনি এতটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এই সরু রিজিয়নটার মধ্যে, যার জন্য এখানকার বন্ডগুলো নিজে থেকেই ভেঙে যাচ্ছে, ঠিক আছে। স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, strong electric field breaks the covalent bonds, breaks the covalent bonds in depletion region, in depletion region। আশা করি তোর পুরো ব্যাপারটা মনে পড়ে গেছে। স্ট্রং ডিপ্লেশন রিজিয়নে কোভ্যালেন্ট বন্ডটাকে ভেঙে দেয়, এবং কোভ্যালেন্ট বন্ডকে যখন ভেঙে দিচ্ছে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হচ্ছে, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হচ্ছে, এবং একটা হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো শুরু হচ্ছে, যেটাকে আমরা বলছি জেনার ব্রেকডাউন। বোঝা গেল, বোঝা গেল ব্যাপারটা। এবং এটা অনেক কম্পারেটিভলি লো ভোল্টেজে হয়ে যেতে পারে, কম্পারেটিভলি লো ভোল্টেজে, কম্পারেটিভলি লো ভোল্টেজেই এই ব্রেকডাউনটা হয়ে যেতে পারে, ঠিক আছে। তাই জন্য জেনার ব্রেকডাউন অনেক লো ভোল্টেজে হয়, অ্যাভারেজ ব্রেকডাউন কম্পারেটিভলি একটু হাই ভোল্টেজে হয়। এখানে কি বলছে কোশ্চেন, choose the correct statement about Zener diode. It works as a voltage regulator in reverse bias and behaves like simple PN junction in forward bias. আমি যদি Zener diode এর ক্ষেত্রে তাহলে এবার গ্রাফ দেখি, Zener breakdown এর ব্যাপারে আমরা বুঝে গেছি। Zener diode এর ক্ষেত্রে আমরা যদি গ্রাফ দেখি, ফরওয়ার্ড বায়াসে Zener diode কিন্তু একদম নরমাল PN জাংশনের মতো কাজ করে এবং IV ক্যারেক্টারিস্টিক একদম নরমাল PN জাংশনের মতো হয়। বাট whereas রিভার্স বায়াসের ক্ষেত্রে ও একটুখানি ভোল্টেজ পেলেই ও কি হয়, ফাট করে ব্রেকডাউন শো করে দেয়। বাট অ্যাভালেন্সের ক্ষেত্রে কিন্তু আরো অনেকটা যাওয়ার পর তারপর, তাহলে এইখানে হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন ভোল্টেজ আর এটা হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে। তো জেনার ব্রেকডাউন অনেক কম ভোল্টেজ হয়ে যাবে। তো এবার ভাব একটা জিনিস, জেনার ব্রেকডাউন যখন হচ্ছে তখন কারেন্ট বাড়ছে, এই দেখ কারেন্ট বাড়ছে, আমি নিচে নামছি, বাট ভোল্টেজ কি বাড়ছে না, ভোল্টেজ তো স্যার একই আছে, ভোল্টেজ তো একই আছে। তার মানে জেনার ডায়োড ব্রেকডাউন রিজিয়নে যখন চলে যায় তখন জেনার ডায়োডের অ্যাক্রসে কারেন্ট পাল্টালেও ভোল্টেজ কিন্তু পাল্টায় না, কারেন্ট পাল্টালেও ভোল্টেজ কিন্তু ফিক্স থাকে। এই প্রপার্টিটা ইউজ করে আমরা জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ইউজ করি, ভোল্টেজ রেগুলেটর হিসাবে ইউজ করি। তার মানে একদম এটা কারেক্ট স্টেটমেন্ট আছে। ইট ওয়ার্কস অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর ইন বোথ ফরওয়ার্ড এন্ড রিভার্স বায়াস। না, ফরওয়ার্ড বায়াসে তো নর্মাল পিএন জাংশনের মতো বিহেভ করে। It works as voltage regulator only in forward bias, একদমই না, reverse bias এ কাজ করে as voltage regulator. It works as a voltage regulator in forward bias, behaves like simple। না, তার মানে একদম প্রথম অপশনটাই কারেক্ট। যখন ও পিএন জাংশনের মতো ব্যবহার কখন করবে, যখন ফরওয়ার্ড বায়াস থাকবে, যখন রিভার্স বায়াস থাকবে তখন ও ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করবে, ঠিক আছে, ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করবে। যেরকম না জেনার ব্রেকডাউন অকার্স ইন পিএন জাংশন হ্যাভিং পি এন্ড এন বোথ, কি হবে, হেভিলি ডোপড হতে হবে, হেভিলি ডোপড অ্যান্ড ন্যারো ডিপ্লেশন রিজিয়ন। আমি অলরেডি থিওরিতে বলে দিলাম জিনিসটা। জেনার ব্রেকডাউন কখন হবে, যখন এই যে হেভিলি ডোপিং হাই, ডিপ্লেশন রিজিয়ন ন্যারো, দেখ ঠিক আছে, একদম এই কনসেপ্টের উপরই কোশ্চেন হয়ে গেল, ইজিলি সলভ। নেক্সট কোশ্চেনে যাই। জেনার বলছে পাওয়ার ডিসিপেটেড ইন জেনার ডায়োড, জেনার ডায়োডে পাওয়ার ডিসিপেটেড কত, আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু কি, কারেন্ট ইনটু ভোল্টেজ বা আই স্কোয়ার ইনটু আর বা ভি স্কোয়ার বাই আর। তো বিভিন্ন ফর্মুলা দিয়ে পাওয়ার ক্যালকুলেট করা যেতে পারে। তো জেনার ডায়োডের অ্যাক্রসে কতটা পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটা জানার জন্য আমার কি লাগবে, জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ এবং জেনার ডায়োডের অ্যাক্রসে কারেন্ট লাগবে। তো জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কত, জেনার যখন ব্রেকডাউনে চলে গেছে তখন ওর অ্যাক্রসে ভোল্টেজ পাল্টাবে না, এবং এই যে সার্কিটটা, এই সার্কিটটাই কিন্তু অ্যাকচুয়ালি ভোল্টেজ রেগুলেটিং সার্কিট। তো খেয়াল কর একটা জিনিস, জেনারের অ্যাক্রসে আমাকে যদি কারেন্ট বার করতে হয় তাহলে কি কাজ করতে হবে, জেনারের অ্যাক্রসে যে লোড রেজিস্ট্যান্সটা রাখা আছে সেটা কি প্যারালালে রয়েছে, তাহলে জেনারের যে ব্রেকডাউন ভোল্টেজ অর্থাৎ 15 ভোল্ট সেটা তো পাল্টাচ্ছে না, সেটা পাল্টাচ্ছে না, তাহলে এই ভোল্টেজটা জেনারেরও থাকবে, থেকেই যাবে। এবং হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, যদি ব্রেকডাউন হয় তাহলেই এটা হবে, না হলে হবে না কিন্তু। তো আমরা এখানে ধরছি যে এটা ব্রেকডাউন হয়েছে এবং জেনারের অ্যাক্রসে এই ভোল্টেজটা ফিক্সড আছে, তো এই ভোল্টেজটা একদম ট্রান্সফার করে দেবো কিসে, লোডের অ্যাক্রস। তো লোডের অ্যাক্রসেও আমি ভোল্টেজ দিয়ে দিচ্ছি 15 ভোল্ট,
কারণ প্যারালালে আছে 15 ভোল্ট, তাহলে ইজিলি আমি লোডের অ্যাক্রসে কারেন্ট বার করতে পারবো। হ্যাঁ, কারণ ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স অর্থাৎ 500। আমি ওপরে নিচে এক কাজ করলাম, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 30/1000, 30/1000 অ্যাম্পিয়ার মানে 30 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল, 30 মিলি অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। নেক্সট দেখ, এই যে 20 ভোল্ট, এটা কার কার মধ্যে ড্রপ হবে? এটার মধ্যে কিছুটা ড্রপ হবে, প্লাস জেনারের মধ্যে কিছু ড্রপ হবে। আর জেনার আর এটা যেহেতু প্যারালাল রয়েছে, ড্রপ সেম, তো এটা 15 এটা 15, ভালো কথা। তার মানে জেনারে তো 15 আমি ধরতেই পারি। তাহলে 20-র মধ্যে 15 জেনারের অ্যাক্রসে চলে গেছে, তাহলে বাকি পড়ে রয়েছে 20 মাইনাস 15 মানে 5 ভোল্ট। হ্যাঁ কি না ভাই? এই সেকশনটার সঙ্গে এই রেজিস্ট্যান্সটার সঙ্গে এই দুটোর যে কম্বিনেশন সেটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে এই ভোল্টেজটা, এই রেজিস্ট্যান্স এবং এই কম্বিনেশন এদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তাহলে 20-র মধ্যে এই কম্বিনেশনটা কত নিয়ে নিয়েছে? 15। তাহলে এর কাছে কত পড়ে থাকবে? 20 থেকে 15 মাইনাস করলে 5 পড়ে থাকবে এর কাছে, ভালো কথা। তাহলে এর মধ্যে দিয়ে মেন কারেন্টটা কত যাচ্ছে? এর মধ্যে দিয়ে মেন কারেন্টটা কত যাচ্ছে? তুই বলবি স্যার I ইকুয়ালস টু, এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 5, রেজিস্ট্যান্স হচ্ছে 100, ওপরে নিচে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 50/1000 অ্যাম্পিয়ার অর্থাৎ 50 মিলি অ্যাম্পিয়ার। ডান, 50 মিলি অ্যাম্পিয়ার। এবার দেখ, তাহলে এই দিক থেকে এইদিকে আসছে কত? 50 মিলি অ্যাম্পিয়ার, যার মধ্যে লোডের মধ্যে কত ফ্লো হচ্ছে? 30, লোডের মধ্যে 30, তাহলে বাকি 20 কোথায় গেল? নিশ্চয়ই জেনারে গেছে। বাকি 20 নিশ্চয়ই জেনারে গেছে, পেয়ে গেলাম জেনারের মধ্যে কারেন্ট IZ ইকুয়ালস টু 50 আসছিল, 30 ওদিকে বেরিয়ে গেছে, তাহলে জেনারে 20 এসছে। জেনারে এসছে কত? 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে জেনারের ডায়োডের পাওয়ার ইজিলি ক্যালকুলেট করা যাবে, IZ ইন্টু VZ। IZ হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার ইন্টু এটা 15 ভোল্ট, তাহলে কত হলো? 15 দুগুণে 30, 300 মিলিওয়াট। 300 মিলিওয়াট তোর অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল জেনারেল কোশ্চেন কিভাবে সলভ করে? একদম সোজা। তো এই সার্কিটটা অ্যানালিসিসটা প্রপারলি বুঝতে হবে, তুই ইজিলি পেরে যাবি। নেক্সট কোশ্চেনে যাই আমরা। এই সার্কিটটায় কি বার করতে বলেছে? কারেন্ট ফ্লোয়িং থ্রু R1 রেজিস্টার, মানে ব্যাটারি থেকে মেন কারেন্ট কত সেটা বার করতে হবে। ব্যাটারি থেকে মেন কারেন্ট কত সেটা বার করতে হবে। তো এই ধরনের কেসে যখন দুটো তিনটে ডায়োড লাগানো আছে, তখন তুই সিম্পল কি দেখবি? কোন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে, কোন ডায়োডটা রিভার্স বায়াস আছে। ব্যাটারি হাই পোটেনশিয়াল কোনটা? এই এন্ডটা। লো পোটেনশিয়াল এই এন্ডটা। তুই দেখতো হাইটা এইভাবে এইখানে, অর্থাৎ এই D1 ডায়োডের এন এর সঙ্গে হাই পোটেনশিয়াল কানেক্টেড। এন এর সঙ্গে হাই পোটেনশিয়াল কানেক্টেড মানে এই ডায়োডটা চলে এলো রিভার্স বায়াসে। রিভার্স বায়াসেও কোনোভাবেই কারেন্ট কন্ডাক্ট করবে না। আইডিয়াল ডায়োড রিভার্স বায়াসে কারেন্ট কন্ডাক্ট করে না, বিকজ আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে রিভার্স বায়াসে রেজিস্ট্যান্স কত থাকে? আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে রিভার্স ইকুয়ালস টু ইনফিনিটি। আর ফরওয়ার্ড বায়াসে কত? ফরওয়ার্ড বায়াসে রেজিস্ট্যান্স 0। তাহলে ফরওয়ার্ড বায়াসে ডেফিনেটলি কারেন্ট ফ্লো করতে পারতো, বাট এখানে রিভার্স বায়াস, দেখ হাই পোটেনশিয়াল এন এর সাথে কানেক্টেড মানে রিভার্স বায়াস, তো ডেফিনেটলি কারেন্ট কন্ডাক্ট করবে না। এবার তুই চলে আয় এই ডায়োডটার ক্ষেত্রে, এই হাই এই যে পি এর সাথে কানেক্টেড, পজিটিভ বা হাই পোটেনশিয়াল পি এর সাথে কানেক্টেড, তার মানে ডেফিনেটলি এটা ফরওয়ার্ড বায়াস, তো তার মানে এর মধ্যে রেজিস্ট্যান্স কত আসবে? 0, কোনো বাধা নেই, তাহলে কারেন্ট ডেফিনেটলি এর মধ্যে দিয়ে ফ্লো করতে পারে। তাহলে এফেক্টিভলি এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, সো উই ক্যান টেক দিস অ্যাজ আউট। হ্যাঁ, বার করে দিতে পারি আমাদের সিস্টেম থেকে, কারণ এই ডায়োডটা কারেন্ট কন্ডাক্ট করতে দেবে না, অর্থাৎ এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চে যেই থাকুক না কেন তার মধ্যে দিয়ে কোনো ফ্লো হচ্ছে না, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দে, কনসিডারেশনই আনবো না। তাহলে একমাত্র কার কার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে? এই 2 ওহম ডায়োড, এই 2 ওহম। তাহলে আমার সার্কিটটা অ্যাকচুয়ালি এখন এইরকম, আচ্ছা এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এইটা হচ্ছে আমার সার্কিট। মিডলের ব্রাঞ্চটা গায়েব করে দিলাম, এটা D2, এটা কত? 2 ওহম, এটাও 2 ওহম। তাহলে ডেফিনেটলি কারেন্ট কত হবে? এখানে ভোল্টেজ কত? 10 ভোল্ট,
তাহলে কারেন্ট কত হয়ে গেল? দুটো রেজিস্ট্যান্সের সিরিজে আছে, কোনো ব্রাঞ্চিং নেই তো, কোনো কারেন্ট ডিভিশন হচ্ছে না, তাহলে সিরিজেই আছে। সিরিজে থাকা মানে 2 + 2 4, তাহলে ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স 4, তাহলে 2.5 অ্যাম্পিয়ার। 2.5 অ্যাম্পিয়ার অপশন। খুব ইজি এই কোশ্চেনগুলো, কোনো সমস্যা নেই, ইজিলি পারা যাবে। নেক্সট কোশ্চেন, which of the following statement is not correct in the case of light emitting diode? LED এর ক্ষেত্রে অলরেডি আমি কনসেপ্ট বুঝিয়েছি। ইট ইজ হেভিলি ডোপড পিএন জাংশন, একদম ঠিক স্টেটমেন্ট। আমাদের নট কারেক্ট জানতে চেয়েছে, এটা তো একদম কারেক্ট স্টেটমেন্ট। ইট এমিটস লাইট ওয়েন ইট ইজ ফরওয়ার্ড বায়াস, কারেক্ট। রিভার্স বায়াসও কাজ করে না। ইট এমিটস লাইট ওয়েন ইট ইজ রিভার্স বায়াস, নট কারেক্ট। The energy of the light emitted is equal to or slightly less than the energy gap of semiconductor used, একদম কারেক্ট। তার মানে অপশন রং কোনটা? 3। এখন তোর মনে হতে পারে যে স্যার কম কেন বলছে? এলইডিতে অ্যাকচুয়ালি কি হয়? এলইডিতে অ্যাকচুয়ালি কি হয়, কন্ডাকশন ব্যান্ড থেকে যখন ভ্যালেন্স ব্যান্ডে নেমে আসছে, বেসিক্যালি একটু ফিল দি। ধর এইটা হচ্ছে তোর কাছে একটা পিএন জাংশন, একটা ক্রিস্টাল, ঠিক আছে, একটা ক্রিস্টাল, ধর একটা ক্রিস্টাল, ঠিক আছে, একটা ক্রিস্টাল, এলইডির ফিল্ড নেই, একটা ক্রিস্টাল, ঠিক আছে। এইটা হচ্ছে ধর তোর পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, ঠিক আছে। তুই কিভাবে দিয়েছিস? এইভাবে দিয়েছিস, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস কানেক্ট করেছিস। এবার বোঝ, পি টাইপে কি রয়েছে স্যার? হোলস রয়েছে। এন টাইপে রয়েছে স্যার ইলেকট্রন। স্যার এই ডায়াগ্রাম অনুযায়ী ইলেকট্রন তো তাহলে স্যার ওপরে উঠছে। স্যার ইলেকট্রন ওপরে ওঠে মানে তো তাহলে তো এনার্জি অ্যাবজর্ব হবে, এনার্জি রিলিজ কি করে হবে? এই ধারণাটা আমারও ছিল ছোটবেলায়। তোর কিছু অস্বাভাবিক কিছু না, তুই ব্যাপারটা ফিল করবে ভেতর থেকে। এন টাইপ থেকে ইলেকট্রন কোথায় যাচ্ছে? পি টাইপে হোলের মধ্যে যাচ্ছে। স্যার এই এন টাইপের ইলেকট্রনগুলোকে আমরা যদি এনার্জি ব্যান্ডে আঁকি, কোথায় থাকবে এগুলো? হায়ার এনার্জি স্টেটে থাকবে, কারণ এন টাইপের ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রন, এরা অ্যাকচুয়ালি হায়ার স্টেটে আছে, এরা অ্যাকচুয়ালি হায়ার এনার্জি স্টেটে আছে। এবং ভ্যালেন্স ব্যান্ডে দেখ, পি টাইপে হোলস গুলো কোথায় রয়েছে? ভ্যালেন্স ব্যান্ডে রয়েছে। এন টাইপে ইলেকট্রন গুলো এন ক্রিস্টালটার নিচে থাকলেও, এন ক্রিস্টাল রাখি বা পি ক্রিস্টাল ওপরে রাখি বা উল্টে রাখি, ম্যাটার করে না। আমি এইভাবে বইতে ছবি দেওয়া থাকে এবং ইলেকট্রন দেখানো এরকম, তাদের স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যে ইলেকট্রন তো নিচ থেকে ওপরে উঠছে। অ্যাকচুয়ালি সিনারিওটা কি? এন টাইপের ইলেকট্রন মানে ওরা অ্যাটমিক স্ট্রাকচারের বেসিসে ওরা হায়ার স্টেটে আছে, কন্ডাকশন ব্যান্ডে আছে। সেখান থেকে ওরা যখন ভ্যালেন্স ব্যান্ডে অর্থাৎ লোয়ার স্টেটে আসছে, এই দেখ এখান থেকে পি এর মধ্যে যাচ্ছে, পি এর যে হোলস গুলো কোথায় আছে? পি এর হোলস গুলো তো লোয়ার স্টেটে আছে। অ্যাটমিক স্ট্রাকচারের বেসিসে কিন্তু এই এনগুলো, এই ইলেকট্রন গুলো হায়ার স্টেটে আর হোলস গুলো লোয়ার স্টেটে। তাহলে যখন জাম্প করছে ডেফিনেটলি ওরা একটা এনার্জি রিলিজ করবে। এখন তোর মনে হবে স্যার বোর থিওরি তো বলে যে যতটা এনার্জির ডিফারেন্স থাকে এক্স্যাক্টলি ততটা এনার্জি নিয়েই ফোটন বেরোয়, ততটা এনার্জি নিয়েই ফোটন বেরোয়। বাট সমস্যা হলো এই যে বলেছিলাম আমি এক্ষুনি, যে এই যে সিস্টেমটা, এই সিস্টেম থেকে যখন ফোটন বেরোবে, আমরা দেখবি অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস, অ্যাটমসের ক্লাসটায় বোঝানো আছে এই জিনিসটা। এই যে সিস্টেম, যে এনার্জিটা বেরোচ্ছে বা যে ফোটনটা বেরোচ্ছে, তার জন্য এই সিস্টেমটা কিছুটা পেছন দিকে রিকয়েল হয়। হ্যাঁ স্যার, তো রিকয়েলের জন্য ওর কিছুটা এনার্জি লস হবে, তাই না? রিকয়েলের জন্য কিছুটা এনার্জি লস হবে ভাই। তাহলে যতটা এনার্জি নিয়ে ফোটনের বেরোনোর কথা ছিল, ঠিক ততটা নিয়ে কিন্তু বেরোতে পারে না, ঠিক আছে? যতটা এনার্জি নিয়ে ফোটনের বেরোনোর কথা ছিল, প্র্যাকটিক্যালি তার থেকে কম এনার্জি নিয়ে বেরোয়, বিকজ সিস্টেমটা রিকয়েল করছে পেছন দিকে, সিস্টেমটা পেছন দিকে রিকয়েল করছে, কারণ মোমেন্টাম কনজারভেশন করতে হবে। মোমেন্টাম কনজারভেশন করার জন্য যতটা মোমেন্টাম নিয়ে ফোটন বেরোচ্ছে, ঠিক ততটা মোমেন্টাম নিয়ে সিস্টেম রিকয়েল করবে, এবং সিস্টেম রিকয়েল করলে এই দুটো লেভেলের মধ্যে যে এনার্জি, এক্স্যাক্টলি সেই এনার্জি নিয়ে কিন্তু ফোটন বেরোয় না, এর থেকে স্লাইটলি লেস এনার্জি নিয়ে ফোটন বেরোয়, এর থেকে স্লাইটলি লেস এনার্জি নিয়ে ফোটন বেরোয়। আমি যদি খুব মাইনর ডিটেল হিসাব করি তাহলে এই লেসটাও পাওয়া যায়, ঠিক আছে? এটা আমরা অনেক সময় মসবায়ার এফেক্ট হ্যান ত্যান এইগুলো দিয়েও করে থাকি। যাই হোক,
খুব আলাদা জিনিস, দরকার নেই। বাট তুই এই স্টেটমেন্টটা জেনে রাখ, এই স্টেটমেন্টটা ট্রু। অনেকে স্লাইটলি লেসটা বুঝতে পারে না, তাই বলে দিলাম স্লাইটলি লেসটা কেন হয়। যাক, বোঝা গেছে তাহলে, তার মানে এই স্টেটমেন্টটা ট্রু। তাহলে একমাত্র ইনকারেক্ট স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে অপশন 3। নেক্সট কোশ্চেনে যাই। বলছে photodiode is used to detect optical signals. These diodes are preferably operated in reverse bias mode because reverse bias কেন ইউজ করা হয়? fractional change in majority carrier, fractional change in majority carriers produces higher forward bias current. Fractional change in minority carrier produces higher reverse bias current. এটা অপশন 4। কারণ মাইনরিটি ক্যারিয়ারের জন্য রিভার্স বায়াস কারেন্টের যে চেঞ্জ হয় সেইটা দেখে, এই যে কারেন্টের চেঞ্জ হচ্ছে এইটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ লাইটের ইন্টেন্সিটি বেড়েছে। আর যদি এই এক ধর যখন একদম ঘর অন্ধকার, তাহলে কি স্যার এখানে কোনো গ্রাফ পাবো না? তখনও একটা স্লাইট কারেন্ট ফ্লো করে, যেটাকে আমরা কি বলি? ডার্ক কারেন্ট। যেটাকে আমরা বলি ডার্ক কারেন্ট, যেটাকে আমরা বলি ডার্ক কারেন্ট। ঠিক আছে, মানে লাইট একদম নেই, অন্ধকার ঘর, তার মধ্যেও একটা স্লাইট কারেন্ট ফটোডায়োডের মধ্যে ফ্লো করে, সেটাকে আমরা বলি ডার্ক কারেন্ট। ঠিক আছে, তাহলে মাইনরিটি ক্যারিয়ারের চেঞ্জের জন্য হায়ার রিভার্স বায়াস কারেন্ট ফ্লো হয়। এই যে রিভার্স বায়াস কারেন্ট বেড়ে যাচ্ছে, তো এই ঘটনাটাই হচ্ছে অ্যাকচুয়ালি লাইট ডিটেকশন, লাইটের ইন্টেন্সিটি ডিটেকশনের কাজে ইউজ হয়। নেক্সট কোশ্চেন বলছে টু গেট আ স্টেডি ডিসি আউটপুট ফ্রম এ পালসেটিং ভোল্টেজ রিসিভড, পালসেটিং মানে পাল্টাচ্ছে এরকম একটা ভোল্টেজ, রিসিভড ফ্রম এ ফুল ওয়েভ রেকটিফায়ার, উই ক্যান কানেক্ট আ ক্যাপাসিটর অ্যাক্রস দ্য আউটপুট প্যারালাল টু দ্য লোড। তো ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ারে, হাফ ওয়েভ রেকটিফায়ার কি ছিল? একটা সিঙ্গেল ডায়োড। মানে আমার কাছে ধর এরকম একটা সোর্স রয়েছে, এখানে আমরা একটা ট্রান্সফরমার নিয়েছি, এখানে একটা অল্টারনেটিং সোর্স রয়েছে, এখানে আমি কি করলাম? একটা সিঙ্গেল ডায়োড কানেক্ট করে দিলাম, এটা একটা লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলে এলো। ঠিক আছে, এবং এই লোডের অ্যাক্রসে আমি কি করব? আউটপুট ভোল্টেজ মাপবো, লোডের অ্যাক্রস আউটপুট ভোল্টেজ মাপবো। আমি যদি এর সঙ্গে প্যারালালি একটা ক্যাপাসিটার লাগিয়ে দিই, তাহলে আমার সেটা ফিল্টার হিসাবে কাজ করবে। তাহলে সেটা কি হিসাবে কাজ করবে? ফিল্টার হিসাবে কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য। হাফ ওয়েভ রেকটিফায়ারে আমার গ্রাফ কিরকম হয়? আউটপুট লোয়ার হাফটা থাকবে না, আবার এটা থাকবে, তো ইজ কল্ড হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, এটা ভি ইন, এটা ভি আউট। ঠিক আছে, টাইমের সঙ্গে। তো এই যে পালসেটিং ভোল্টেজটা, এই যে পালসেটিং ভোল্টেজ, এই আবার গেল, এই পালসেটিং ভোল্টেজটাকে ফ্ল্যাট করার জন্য, মানে এটা তো এটা ডিসিতে কনভার্ট হয়েছে। রেকটিফায়ার মানে কি? এমন একটা ডিভাইস যে এসি কে ডিসিতে কনভার্ট করে। তো দেখ নেগেটিভ হাফে যাচ্ছে না, তার মানে কারেন্ট সেম আছে, এই কি বলে কারেন্টের ডিরেকশন পাল্টায়নি, বাট এই যে ভ্যারিয়েশনটা হচ্ছে টাইমের ভ্যারিয়েশন, এটাকে যাতে ফিক্স করা যায়, এটাকে যাতে স্মুথ বানানো যায়, তার জন্য আমরা ক্যাপাসিটর ফিল্টার ইউজ করি। ঠিক আছে, আচ্ছা। আর তো যদি ফুল ওয়েভ রেকটিফায়ারের কথা বলা হয়, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যে ট্রান্সফরমারটা ইউজ করি, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবি। সেক্ষেত্রে আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করি, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করি। তো এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড, এই সেন্টার ট্যাপ আর এল, এবং এর সঙ্গে এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ মাপা হবে। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ মাপা হবে। তো দিস কল্ড ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুট পালস কিরকম হয়? ইনপুট আউটপুট পালস ভি ইন, ভি আউট, নেগেটিভ হাফের জন্য আমি পাবো, পজিটিভ হাফের জন্য আমি পাবো। ঠিক আছে, বাট এই যে পালসেটিং ভোল্টেজ, এটাকে আমি ফিক্স করতে পারি কিভাবে? যদি আমি এর সাথে প্যারালালে একটা ক্যাপাসিটার লাগি, এটাকে বলে ক্যাপাসিটার ফিল্টার। তাহলে কি হবে? গ্রাফটা এইরকম হয়ে যাবে। ঠিক আছে, এইরকম ধরনের একটা সিচুয়েশন চলে আসবে। তো এই একটা ফ্ল্যাট লাইন
মতো চলে যায়, মানে আমি পালসেটিং ভোল্টেজটাকে আমি কি করতে পারি, একটা স্মুথ ভোল্টেজে কনভার্ট করে দিতে পারি। এবার ভাব একটা জিনিস, এই দুটোর ক্ষেত্রে ইনপুট আর আউটপুট ফ্রিকোয়েন্সি কি হবে, ইনপুট আর আউটপুট ফ্রিকোয়েন্সি, এখানে ইনপুট আর আউটপুট ফ্রিকোয়েন্সি সেম, এখানে ফ্রিকোয়েন্সি অফ ইনপুট ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি অফ আউটপুট, ঠিক আছে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি সেম, বাট এখানে ইনপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি আউটপুটের ফ্রিকোয়েন্সি ইজ ডাবল অফ ইনপুটের ফ্রিকোয়েন্সি। এটা মাথায় রাখবি, বারবার জিজ্ঞেস করে। এবং আউটপুট ফ্রিকোয়েন্সিকে অনেক সময় আরেকটা টার্ম দিয়ে লেখা হয় রিপল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, তো রিপল ফ্রিকোয়েন্সি ইজ ডাবল অফ ইনপুট ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে কি ক্যাপাসিটরকে ডেফিনেটলি কানেক্ট করা যায় অ্যাজ ফিল্টার উইথ প্যারালাল টু দ্য লোড, বাট রেকটিফায়ার হিসাবে ইন্ডাক্টরকে কানেক্ট করা যায় না, ইন্ডাক্টরকে কানেক্ট করা যায় না, ইন্ডাক্টরকে কানেক্ট করা যায় না, শুধুমাত্র ক্যাপাসিটরকেই এখানে ফিল্টার হিসাবে ইউজ করা যায়, ঠিক আছে, ক্যাপাসিটরকেই ফিল্টার হিসাবে ইউজ করা যায়। ওকে, বোঝা গেল তাহলে এই কোশ্চেনগুলো, অসুবিধা নেই। আমরা এবার নেক্সট চলবো কি, লজিক গেট। চলো স্টার্ট করা যাক লজিক গেট। তো লজিক গেটে দেখ, লজিক গেটে আমাদের বেসিক গেটগুলো আমরা সকলেই জানি। এর থেকে যে ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেনগুলো, যে টাইপের কোশ্চেনগুলো বারবার আসে এবং রিসেন্ট ইয়ার্সে যে ট্রেন্ড দেখা গেছে, যেরকম সার্কিট দিয়েও তোকে বলতে পারে যে লজিক গেটের গল্প কি, বিভিন্ন টাইপের কোশ্চেন আছে, আমি বলছি এক এক করে। প্রত্যেকটা গেটের তোকে কি কি জানতে হবে, প্রত্যেকটা গেটের সার্কিট সিম্বল, গেটগুলোর অপারেশন কি, গেটগুলোর বুলিয়ান এক্সপ্রেশন কি, গেটগুলোর ট্রুথ টেবিল কি, এইগুলো একদম পেনের ডগায় থাকবে, ঠোঁটের ডগায় থাকবে, তাহলেই তুই লজিক গেট একদম গুঁড়িয়ে রেখে দিতে পারবি, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা দেখ, এখানে বলছে নেম দ্য লজিক গেট ইকুইভ্যালেন্ট টু দ্য ডায়াগ্রাম অ্যাটাচড। ভালো করে বোঝ কি আছে এখানে, তোকে 5 ভোল্ট এখানে দেওয়া আছে, দুটো সুইচ কি আছে, প্যারালালে আছে, ঠিক আছে, দুটো সুইচ প্যারালালে আছে, তো এর সঙ্গে একটা এলইডি বাল্ব লাগানো হচ্ছে। এটা যদি গ্লো করে, এটা যদি গ্লো করে তাহলে আমরা বুঝবো যে এর আউটপুট 1, যদি গ্লো না করে তাহলে আউটপুট 0। ভালো কথা। এবার বোঝ একটা, যে এটা কখন গ্লো করবে কখন গ্লো করবে না। আমি যদি 0 0 নিই, দুটোই 0, ঠিক আছে, অর্থাৎ দুটো সুইচই ওপেন রয়েছে, তাহলে কি হবে, জাস্ট কারেন্ট এখান দিয়ে ফ্লো হয়ে আসবে, কারেন্ট এখান দিয়ে ফ্লো হয়ে এটার মধ্যে দিয়ে চলে আসবে, ঠিক আছে, কারেন্ট এখান দিয়ে ফ্লো হয়ে এটার মধ্যে দিয়ে চলে আসবে, তাহলে এলইডি গ্লো করবে। অর্থাৎ এই দুটো যখন 0, দুটো যখন 0 তখন আউটপুট 1, এ বি আউটপুট ওয়াই 1। এটা যখন 0, এটা যখন 1, 0 1, তখন কি, তখন দেখ এলইডি মানে কি, এলইডি মানে ধর এটা একটা বাল্ব, তো এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এবার ভাব একটা জিনিস, এখান থেকে কারেন্ট এলো, ও এসে দেখতে পাচ্ছে এই রাস্তাটা ওপেন রয়েছে, তার মানে এখান দিয়ে তো আসতে পারবে না, কিন্তু এই রাস্তাটা ক্লোজ, 1 মানে ক্লোজ, এটা তো ক্লোজ যখন, ওর কাছে এখন তাহলে দুটো অপশন, এই রাস্তাটা দিয়েও আসতে পারে, আবার এই ঘুরেও আসতে পারে। ও দেখলো যে বাল্বের মধ্যে দিয়ে যখন আসবো তখন আমাকে একটা রেজিস্ট্যান্সকে ওভারকাম করে আসতে হবে, রেজিস্ট্যান্সকে ডিঙিয়ে আসতে হবে, দরকার কি, আমি এখান দিয়ে চলে আসবো স্যাট, শর্ট সার্কিট, তাহলে ডেফিনেটলি বাল্ব আর গ্লো করবে না, বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, 0। আমি ধর এটাকে এবার অন করে দিলাম, এটাকে অন করে দিলাম, আর এটাকে অফ রাখলাম, তাহলে আবার কারেন্ট এখানে এসে দেখলো যে আমি এটা দিয়ে যেতে পারি, তো এটা তো শর্ট সার্কিট, আমি এটা দিয়ে চলে আসবো, আমার বাল্বের মধ্যে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তাহলে ডেফিনেটলি বাল্ব আর গ্লো করলো না। আবার যখন দুটোই অন, দুটো সুইচকে আমি অন করে দিয়েছি, তখনও দেখতে পাচ্ছে ভাই আমার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাওয়ার দরকারই নেই, আমার শর্ট সার্কিট হয়ে আছে, আমি হুড়ুর করে এটার মধ্যে দিয়ে বা এটার মধ্যে দিয়ে চলে আসবো, ডিরেক্ট এখানে পৌঁছে যাবো, আমার বাল্বের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই। তাহলে এটা কোন গেটের ট্রুথ টেবিল, এটা কোন গেটের ট্রুথ টেবিল, এবার তোর মনে পড়বে এটা স্যার নর গেটের ট্রুথ টেবিল, এটা স্যার নর গেটের ট্রুথ টেবিল, হয়ে গেল। তোকে এইটাই মাথায় রাখতে হবে যে কোন গেটের ট্রুথ টেবিল কোনটা, কোন গেটের ট্রুথ টেবিল, কোন গেটের লজিক কোনটা, তাহলে তোর কাছে কিন্তু ইজিলি হয়ে যাবে, ঠিক আছে, তাহলে তোর কাছে ইজিলি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখ, এরকমই সেম আরেকটা প্রশ্ন। এবার কি, সুইচ দুটো আগেরটাই ছিল প্যারালাল, এবার সিরিজে। সমস্ত প্রশ্ন কিন্তু যেই মেন্সে এসছে, কাজেই তো এই কোশ্চেনগুলো কিন্তু নিটের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার দেখ, আবার আমি সেই নিলাম এ বি ওয়াই, তো খেয়াল কর যখন দুটোই 0 অর্থাৎ সার্কিট ওপেন, তখন কারেন্ট কি ফ্লো করতে পারে, হ্যাঁ স্যার পারে, এখান থেকে এসে কারেন্ট এই দিকে যেতে পারছে না, বাট এই দিকে তো নিঃসন্দেহে যেতে পারে, টকাস চলে এলো, চলে এলো কারেন্ট, তাহলে বাল্ব গ্লো করলো, ভালো কথা। নেক্সট, যখন ধর এইটা অন রয়েছে এটা অফ, অর্থাৎ বা ধর এইটা
অফ রয়েছে, এটা অন। তার মানে কি এখানে তো আবার যেতে পারছে না। তো একটা সিম্পল জিনিস বুঝ, এই দুটোই যদি অন থাকে, এই দুটোই যদি অন থাকে একমাত্র তাহলেই কারেন্ট এই রাস্তা দিয়ে আসতে পারে, আদারওয়াইজ পারে না। এবং তখনই একমাত্র বাল্ব গ্লো করবে না, তখনই একমাত্র বাল্ব গ্লো করবে না। অর্থাৎ যদি দুটোই অন থাকে তাহলে একমাত্র বাল্ব গ্লো করবে না, বাকি যে কোনো সিচুয়েশনে বাল্বের মধ্যে দিয়েই কারেন্টকে আসতে হবে। কারণ একটা অন থাকুক বা একটা অফ থাকুক, রাস্তাটা তো ভাই ভাঙাই থাকছে। এই রাস্তাটা কখন জুড়ে যাবে? যদি দুটো ব্রিজই জুড়ে যায়, তাই তো? যদি দুটো ব্রিজে জুড়ে যায় তাহলেই রাস্তাটা অন হবে, তখন বাল্বের মধ্যে দিয়ে যাওয়ার দরকার পড়বে না। বাট অন্য যে কোনো সিচুয়েশনে বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট যেতেই হবে। তাহলে এটা কোন গেট? তুই দেখিস 0 0 1 ন্যান্ড গেট। তুই খেয়াল কর অ্যান্ড গেটের ট্রুথ টেবিল কি আছে, তার ঠিক উল্টো কর, দেখ ন্যান্ড চলে আসবে, ন্যান্ড গেট। ঠিক আছে? তো এই ধরনের সার্কিট দিয়ে প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট দেখ, এইরকম এই প্রশ্নগুলো তো খুব চেনা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তো আসেই, যে ইকুইভ্যালেন্ট গেট কি হবে বলো, ইকুইভ্যালেন্ট গেট কি হবে? তো গেটগুলো ফার্স্টে চেন, এটা কি গেট স্যার? অর গেট। এটা কি গেট? অ্যান্ড গেট। এটা কি গেট? ন্যান্ড গেট। এটা কি গেট? নট গেট। স্যার ন্যান্ডের সঙ্গে একটা নট, তাহলে এটা এই কম্বিনেশনটা কার মতো বিহেভ করবে? অ্যান্ড। ভাই এর মাথায় একটা বার আছে, ভালো করে বুঝ, এর মাথায় একটা বার আছে, তাকে যদি আমার একটা বার দিই কি হবে? এই তো হবে। তো ন্যান্ড মানে কি? ন্যান্ড মানে হচ্ছে, ভালো করে বুঝবি, ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড গেটের আউটপুটের মাথায় একটা বার, তাকে যদি আমি আবার একটা নট দিয়ে যোগ করি, কনসেপ্ট বোঝ, নট দিয়ে যোগ করি, তার মানে আবার মাথায় একটা বার পড়বে, তো বারবার ক্যান্সেল হয়ে গিয়ে অ্যান্ড। মাথায় থাকবে? মাথায় থাকবে লজিকটা? ব্যাস, এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখ, তাহলে কাজ ইজি হয়ে যাবে। তার মানে এই কম্বিনেশনটাকে তুই অ্যান্ড হিসেবে ট্রিট কর, ব্যাস শেষ। এবার দেখ এ বি, তাহলে এখানে কত এলো? এ প্লাস বি। এখানে কত এলো? এখান থেকে বি এসছে, এখান থেকে এ এসছে, তাহলে এ বি। এবং ফাইনালি অ্যান্ড মানে মাল্টিপ্লাই হবে, তাহলে এ প্লাস বি ডট এ বি। এইটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে? মাল্টিপ্লাই কর, এ এ ডট এ, তাহলে এ হবে। ঠিক আছে, আমি লিখে করি, এ না, দুটোকেই তো মাল্টিপ্লাই করবো, তাহলে এ ডট এ বি প্লাস বি ডট এ বি। দেখ এ ডট এ করলে কি হয় স্যার? এ আর বি থাকলো স্যার, বি ডট বি করলে বি, কমিউটেটিভ রুল ফলো হয়, তার মানে এ বি ইকুয়ালস টু বি এ, এ বি ইকুয়ালস টু বি এ, তাহলে আমি দুটো এ বি লিখতে পারি। সেম জিনিস যদি অ্যাড করি বুলিয়ান লজিকে কি বলে সেটাই থাকে, অর্থাৎ এ বি। তাহলে আলটিমেটলি কিসের মতো বিহেভ হলো? এ আর বি ইনপুট ছিল, আউটপুট হিসাবে এ বি, মানে ডেফিনেটলি অ্যান্ড গেটের মতো বিহেভ করছে। কার মতো বিহেভ করছে ভাই? অ্যান্ড গেটের মতো বিহেভ করছে, অ্যান্ড গেটের মতো বিহেভ করছে। ঠিক আছে? তো লজিক গেট থেকে সিম্পল কোশ্চেন আছে, তুই যদি একটু বেসিক আইডিয়া মাথায় থাকে তুই কিন্তু ইজিলি পেরে যাবি। ঠিক আছে? এছাড়া আর কি মাথায় রাখবি? ছোট ছোট আরো জিনিস মাথায় রাখবি, ডি মর্গানস থিওরেম অনেক জায়গায় কাজে লাগতে পারে, মানে লজিক গেটেই আর কি। ডি মর্গানস থিওরেম, ডি মর্গানস থিওরেম, ডি মর্গানস থিওরেমে কি বলা হবে? যে এ ডট বি মাথায় বার, এ প্লাস বি মাথায় বার, যখন বার স্প্লিট হয়, অর্থাৎ এ এর মাথায় একটা বার, বি এর মাথায় একটা বার, বার যখন স্প্লিট হয় তখন ডট উল্টে গিয়ে প্লাস, বার যখন স্প্লিট হবে প্লাস উল্টে গিয়ে ডট, ব্যাস মাথায় থাকবে, এটা ঘুরিয়ে দিতে পারবি একদম। লাস্ট কোশ্চেন, একটা লজিক গেট সার্কিটের ওয়েভ ফর্ম আউটপুট হিসাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে? আমাদের লজিক গেটটা আইডেন্টিফাই করতে হবে। তো ওয়েভ ফর্ম দিয়েও প্রশ্ন দেয়, কিভাবে চেক করব ওয়েভ ফর্ম? দেখ এটা 0, এটা 1, এটা 0 1 0 1 0, নিচুগুলো 0, হাইগুলো 1। এখানে কি 0 1 1 0 0 1 0, আউটপুট চেক কর, 0 1 0 0 0 1। দেখ এবার দেখ তো কিভাবে মিলছে, দেখ 0 0 0, আমি যদি ট্রুথ টেবিল রাখি 0 0 0
এ বি ওয়াই, 0 0 0, তারপর 1 1 1, 0 1 এ 0, 0 1 এ 0, 1 0 তে 0, কি গেট চিনতে পারছিস? অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কি লজিক ছিল? কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট ডেফিনেটলি 0 হবে, দেখ তাই আছে। দুটো ইনপুটই যখন হাই তখনই একমাত্র আউটপুট হাই হয়েছে, অ্যান্ড গেট। তাহলে ওয়েব ফর্ম দিয়ে তুই ইজিলি আইডেন্টিফাই করতে পারলি গেট কি হবে। আর কি তোকে বলতে পারে, যে তোকে একটা লজিক সার্কিট দিয়ে দিল, ধর এরকম একটা সার্কিট দিয়ে দিল, দিয়ে এবার বললো আউটপুট ওয়েব ফর্মটা কিরকম হবে। তুই ফার্স্টে কি করবি, গেট আইডেন্টিফাই, তোকে দুটোই দিতে পারে। এক হচ্ছে গেট আইডেন্টিফাই করে সেখান থেকে আউটপুট ওয়েব ফর্ম আঁকতে বলবে, অথবা আউটপুট ওয়েব ফর্ম এরকম দিয়ে বলবে গেট আইডেন্টিফাই কর। এর বাইরে আর প্রশ্ন কোথায় ভাই, এর বাইরে আর প্রশ্ন কোথায়? তাই তুই লজিক গেট বুঝে গেলি, সেমিকন্ডাক্টর একটা ভালো রিভিশন হয়ে গেল। এই চ্যাপ্টারে তুই গুড়িয়ে দিতে পারবি, এই চ্যাপ্টারে কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 4টে প্রশ্ন তুই ধরে রাখ, তাহলে তো 16 নাম্বার তুই সিকিউর করে ফেলতে পারিস। ছেলে খেলা করার বিষয় নেই, চ্যাপ্টারটা ভালো মতো পড়িস, কোশ্চেন প্র্যাকটিস কর ভালো করে। আর অফলাইনে যখন আমাদের ক্র্যাশ কোর্সে সামনাসামনি দেখা হবে তখন তো আমরা আরো কোশ্চেন প্র্যাকটিস করব। অনলাইনে এক্সিওম অ্যাপের মধ্যেও ক্র্যাশ কোর্সের সময় আরো কোশ্চেন প্র্যাকটিস হবে। তো তারপর মক টেস্টও থাকবে, অফলাইন অনলাইন, তো অনেকবার ইন্টারাকশনের সুযোগ থাকবে আমাদের। ডেফিনেটলি যারা ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাস তারা এই নাম্বারে যোগাযোগ করে করতে পারিস, এবং যারা করবে তারা ডেফিনেটলি বেনিফিট পাবে, এটুকু বলাই যায়। আর এই ক্লাসগুলো তো অবশ্যই আমার মনে হয় ভীষণভাবে স্টুডেন্টদের কনফিডেন্স দেবে। তো ডেফিনেটলি সিরিজটা ফলো কর অ্যান্ড লাগাতার এই টাইমটায় কোশ্চেন প্র্যাকটিস করে যা। ফিজিক্সে তুই যদি ভালো করতে চাস, আমি এখনো বলছি কোশ্চেন প্র্যাকটিসের থেকে ভালো অপশন কিচ্ছু নেই। মক টেস্ট দিয়ে কোশ্চেন প্র্যাকটিস কর এবং রিলিভেন্ট কোশ্চেন প্র্যাকটিস কর। হাবি জাবি বিরাট কিছু বড় সড়ো করতে যাস না, বেসিক জিনিসে স্টিক থাক, বেসিকগুলো স্ট্রং বানা, বেসিক কোশ্চেন করতে থাক। কারণ নিটে খুব হার্ড লেভেলের কোশ্চেন আসবে না, সহজই প্রশ্ন আসবে এবং তুই সেগুলো পারবি, আমার বিশ্বাস। অল দ্য বেস্ট।